এটা সে জাহান্নামের একটা কুকুর আর কিচ্ছু না। আলু এটা সে জাহান্নামের একটা কুকুর আর কিচ্ছু না। যে এই ধরনের ভাষা কারোরই বলা উচিত নয়, সে পীরজাদা হোক আর হারামজাদা হোক, কারোরই বলা উচিত নয়। এবং এই ধরনের ভাষা প্রত্যেকেই মানে পরিত্যাজ্য হওয়া উচিত। নবী মাওলানা তারা কখনোই বলতে পারে না কে কোথায় জান্নাতে বা জাহান্নামে জায়গা হবে। আর তাছাড়া কুত্তা শুয়ার এই সমস্ত কথাগুলো এক ধরনের গালি। এগুলো মানে ধর্মগুরুদের মুখে যদি এগুলো ঠিক শোভা পায় না। আমার বোধ হয় এই ধরনের কথা আরও রাজনৈতিক অস্থিরতা, অরাজকতা এবং উত্তাপ বাড়াবে, খুনোখুনি রাজনীতি বাড়বে। এতে মানুষের ভালো হয় না, সমাজের ভালো হয় না, মুসলিম সমাজেরও ভালো হয় না। যারা অন্ধ তারা মানে কিছুই দেখতে পায় না, ফলে তারা তো সব কিছুতেই তারা মানে সমর্থন করবে, সহযোগিতা করবে। কিন্তু আমি মনে করি এবং বিশ্বাস করি কারুর সম্পর্কে যদি, আমার সম্পর্কে যদি কেউ বাজে কথা বলে, পাল্টা যদি আরেকজনও বলে, এই মানে বাদানুবাদ এবং এই উত্তপ্ত বাক্য বিনিময়ে বা এই সমস্ত নোংরা কথার যদি প্রতিযোগিতা এর মধ্যেই যদি শুরু হয়ে যায়, 26-এর বিধানসভায় এখনো প্রায় 10-11 মাস বাকি, তাতে যদি আর ধর্মগুরুরা বা যারা ধর্মের কথা বলে বা ফুরফুরার পীরজাদারা তারা যদি এই সমস্ত কথাবার্তা বলে ফেলে, তাহলে কিন্তু সেটা দুর্ভাগ্যের। এবং আমার বোধ হয় এই কথাটাকে উইথড্র করে নেওয়া উচিত। এবং এই ধরনের কথা আরও হিংসা বাড়াবে। এই হিংসা চাই না। আমরা চাই সহাবস্থান, আমরা চাই উন্নয়ন, আমরা চাই পিছিয়ে পড়া মানুষের সার্বিক ক্ষমতায়ন। অন্যদিক থেকে শাসক দলের অনেকেই বলছেন যে একটি ধর্মীয় অনুষ্ঠান যেখানে বলা হচ্ছে বিশ্ব নবী দিবস, সেখান থেকে কেন রাজনৈতিক কথা বলা হয়? দেখুন, বিশ্ব নবী দিবস, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম 12ই রবিউল আউয়াল তার জন্ম এবং মৃত্যুদিন বলে আমরা জানি। কিন্তু আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এই নবী দিবস পালন বা জন্মদিন মৃত্যু পালন এই ধরনের কোনো বিষয় ইসলাম স্বীকৃত নয় বলে আমি জানি এবং মানি। এবং তারপরেও আমার মানে ধর্মীয় সভা যদি হয়ে থাকে, সে যদি অন্য দিনে হতো, সেখানে কি রাজনৈতিক বক্তব্য শোভা পায়? আসলে ধর্মীয় সভাকে আমি যদি রাজনৈতিক সভায় যদি আমি ঠেলে দিই বা সেখানে লাগিয়ে দিই, তাহলে কিন্তু আপনার মানে ধর্মই সেখানে কলুষিত হবার সম্ভাবনা থেকে থাকে। এবং সেখানে বিশেষ করে যে একজন ধর্মগুরু বলে যার পরিচয় আছে, পরিচিতি আছে, গ্রহণযোগ্যতা আছে, সে যদি এই ধরনের সংকীর্ণ রাজনৈতিক গালাগালের মধ্যে ঢুকে পড়ে, রাজনীতির কানাগলিতে মানে প্রবেশ করে ফেলে, তাহলে কিন্তু সেটা দুর্ভাগ্যের। এবং তাতে কিন্তু অস্থিরতা বাড়বে, অরাজকতা বাড়বে। তাতে কিন্তু লাভের লাভ কিন্তু আমার এই পিছিয়ে পড়া সমাজের কিছু হবে বলে আমার মনে হয় না। একদিকে এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেস, আরেকদিকে বিশেষ করে ভাঙড়, ক্যানিং পূর্ব ইত্যাদি ইত্যাদি এলাকায় আইএসএফ বেশ একটু শক্তিশালী সংগঠন হিসাবে তারা রয়েছে। ফলে দুটো দল তারা কারকে প্রার্থী করবে না করবে তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। এখন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী তার বড় ভাই এবং অন্যতম পৃষ্ঠপোষক বলে দাবি করেন, তাকে ক্যানিং পূর্বের যদি অবশ্যই যদি প্রার্থী করেন, তাহলে অবশ্যই লড়াইটা অবশ্যই জমজমাট হবে বলেই মনে হয়। কারণ ক্যানিং পূর্বে বিশেষ করে ফুরফুরার প্রতি বা ফুরফুরার সিলসিলার প্রতি একটা যথেষ্ট দুর্বলতা রয়েছে ক্যানিং পূর্বের মানুষের। এবং আব্বাস সিদ্দিকী বিশেষ করে ধর্মগুরু হিসাবে তার একটা বিশেষ গ্রহণযোগ্যতা এবং পরিচিতি রয়েছে আপনার ক্যানিং পূর্ব, ভাঙড় বা এই দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকায়। ফলে সেখানে যদি সেরকম হয়, আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের যিনি আছেন শওকত মোল্লা, তিনিও দাপুটে নেতা, তিনিও মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেন এবং রাজনৈতিক তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। ফলে সেখানে তিনিও তার জায়গা ছাড়বেন না সহজে, এটা বলাই বাহুল্য। ফলে জনগণ, জনতা জনার্দন কার পক্ষে রায় দেবে, কার পক্ষে যাবে, সেটা কিন্তু সর্বোপরি ব্যালট পেপার বা আপনার ভোট যখন গণনা হবে বা তার পরে পরেই সবটা জানা যাবে। তবে যদি আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্বে শওকত মোল্লার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে লড়াই যে খুব মানে জমজমাট হবে বা খুব জোরের হবে, এটা বলা যেতেই পারে। অন্যদিকে ভাঙড় বিধানসভা কেন্দ্রে সেখানে
আপনার কাশেম সিদ্দিকীকে যদি তৃণমূল কংগ্রেস মানে লড়িয়ে দেয় বা তাকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড় করায়, এবং নওশাদ যদি আবার তার জেতা আসন ভাঙড়েই যদি প্রার্থী হয়, তাহলে সেখানেও কিন্তু লড়াইটা বেশ জমবে এবং উপভোগ্য হবে বলেই আমার মনে হয়। কারণ কাশেম সিদ্দিকীও পীরজাদা এবং একই বংশোদ্ভূত মানুষ, ফলে সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে যদি কাশেম সিদ্দিকী আসে, সেখানেও কিন্তু লড়াইটা জমে উঠবে বলেই আমার বিশ্বাস। কে জিতবে আর কে হারবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। যেমন নওশাদ সেখানে বিজয়ী ক্যান্ডিডেট, কিন্তু শাসক দল সেখানে তৃণমূল পুরো রাজ্যে তাদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় রয়েছে, ফলে তারা ভাঙড় হারিয়েছিল 2021-এ, 2026-এ পুনরুদ্ধারেও তারা মরিয়া প্রচেষ্টা চালাবে। তবে কাকে প্রার্থী করবে অবশ্যই সেটা তৃণমূল কংগ্রেসের মানে নিজস্ব সিদ্ধান্ত। তবে কাশেম সিদ্দিকীকে যদি আনে, তাহলে কিন্তু দুই পীরজাদার লড়াই বাংলার মানুষ দেখবে, এবং কে শেষ হাসি আসবে এবং কার কপালে শিখে চিড়বে সেটা কিন্তু সেই 26-এর গণনার দিনই জানা যাবে।